Get ready for the greatest shape of your life. Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম নতুন ভিউয়ার্সদের এই ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন ডিজিটাল মুদ্রা কি। আমরা বিশ্বব্যাপী কিন্তু এই ডিজিটাল মুদ্রার প্রচলনটা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটালি এক জায়গা থেকে আরেক জায়গায় যে লেনদেন করতে হলে এই ডিজিটাল মুদ্রাটা আমাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, তাতে করে আমরা কিন্তু বেনিফিটেড হচ্ছি। এখন এই অনেকেই কিন্তু আমরা জানি না যে আসলে ডিজিটাল মুদ্রাটা কি। আমরা যখন অনলাইনে কাজ করি, আমরা যখন একজন অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করি বা একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, তখন আমরা এক এক দেশে থেকে আমরা কি করি, কাজ নেই। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে বসে যদি ইউএস থেকে বা ইউকে থেকে, যদি কানাডা থেকে আমরা যদি কাজ নিই বা অনলাইনে কাজ করে দিই তারা কিন্তু আমাদের আবার অনলাইনে পেমেন্ট করে। সেই ক্ষেত্রে কীভাবে করে, তারা ডিজিটাল মুদ্রার মাধ্যমে করে। এখন এই ডিজিটাল মুদ্রাটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এক দেশে বসে আরেক দেশের কার্যক্রম কিন্তু করে দিতে পারতাম না, ফ্রিল্যান্সিং করতে পারতাম না, অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করতে পারতাম না, বা অনলাইনে যে বিভিন্ন ধরনের ব্লগ যে আমরা করি সেগুলোও কিন্তু আমরা করতে পারতাম না, বা করতে পারলেও এই যে সুযোগটা, এই যে সুবিধাটা, সেটা কিন্তু আমরা নিতে পারতাম না। আমরা নিতে পারছি কি জন্য? ডিজিটাল মুদ্রা চালু থাকার কারণেই কিন্তু আমরা এই সুযোগটা বা এই সুবিধাটা ভোগ করতে পারছি। এখন আমরা যদি জানি যে ডিজিটাল মুদ্রা কি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেরই মনে প্রশ্ন থেকে থাকে যে আসলে ডিজিটাল মুদ্রা বা ইলেকট্রনিক্স মুদ্রাটা কিভাবে কাজ করে, কি এটা? ডিজিটাল মুদ্রা হলো ইলেকট্রনিক মুদ্রা বা ইলেকট্রনিক টাকা, যা শুধুমাত্র ডিজিটাল রূপেই পাওয়া যায়, ভৌতভাবে নয়। মানে যে আমরা হাতে হাতে যে টাকাটা নিই এরকম নয়। যেমন ব্যাংক নোট বা পয়সা, এই ভৌত মানে এটাই কিন্তু বোঝানো হচ্ছে। এটি ভৌত মুদ্রার অনুরূপ বৈশিষ্ট্য প্রদান করে বা প্রদর্শন করে, তবে এটি তাৎক্ষণিক লেনদেন এবং সীমান্তহীন মালিকানার হস্তান্তরের সুযোগ করে দেয়। সীমান্তহীন বলতে আমি যেটা বললাম যে এক দেশ থেকে যখন আমরা অন্য দেশে কাজ করি, তখন কিন্তু এটা আমাদের এই যে বর্ডার ক্রস করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রানজ্যাকশন করার যে একটা ঝামেলা, সেটা কিন্তু ওইভাবে থাকে না। এবং উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে ডিজিটাল মুদ্রাটা কি কি হতে পারে, সেটা ভার্চুয়াল মুদ্রা বা ডিজিটাল মুদ্রার যে কিছু কিছু রূপ আছে, যেমন ক্রিপ্টোকারেন্সি। আমরা যদি বলি যে বিটকয়েন, ইথার কয়েন, এই ধরনের কিন্তু পাই নতুন চালু হচ্ছে, মেটাভার্স তাদের একটা ডিজিটাল মুদ্রা চালু করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে ক্রিপ্টোকারেন্সি, এমনকি কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু এই ডিজিটাল মুদ্রা ভিত্তিক যে বিষয়টা তারা জারি করতে যাচ্ছে, যে ওয়ার্ল্ড ওয়াইড এই ডিজিটাল মুদ্রাটা চালু করা যায় কিনা। এটা যদি প্রথাগত মুদ্রার মতো এই মুদ্রাগুলো ভৌত পণ্য বা যে সেবাগুলো আমরা ক্রয় করি অনলাইনে বা ব্যবহার করি, সেইখানে কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে। এটার কোনো ধরনের বাধা বা কোনো ধরনের কিন্তু এটাতে আমরা ঝামেলা পোহাচ্ছি না। তবে কিছু সম্প্রদায়ের জন্য বা কিছু দেশের মধ্যে এর ব্যবহার কিন্তু সীমিত করা হয়েছে। যেমন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রেই বলি, বাংলাদেশে কিন্তু গভর্নমেন্টের যে একটা স্বীকৃতি সেটা কিন্তু পায়নি, কিন্তু ডিজিটাল মুদ্রা কিন্তু বাংলাদেশেও চলে। উদাহরণ যদি আমরা বলি, বিটকয়েন কিন্তু বাংলাদেশেও চলে, কিন্তু এটা সরকার অনুমোদিত নয়। এই যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ডিজিটাল মুদ্রা ব্যাংক এটা স্বীকৃতি দেয়নি যে এটা চালানো যাবে না, তবে বাংলাদেশের মানুষ এটা এখন অহরহ ব্যবহার করছে। যারা অনলাইন ভিত্তিক কাজ করে, যারা ট্রেড করে, যারা বিজনেস করতে চায় অনলাইনে, যারা অনলাইনে বিভিন্ন ধরনের কিছু সেবা ক্রয় করে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওয়েবসাইট ক্রয় করে, সেই ক্ষেত্রে অর্থের যদি আমরা শ্রেণী বিন্যাস করি, মার্টিন লিনম্যান বেজ এবং রডনি গারারেটের সেন্ট্রাল ব্যাংক ক্রিপ্টোকারেন্সির উপর নির্ভর করে। কিন্তু ডিজিটাল মুদ্রা বৈদ্যুতিকভাবে বা ইলেকট্রনিক্যালি একটি সঞ্চিত ভ্যালু কার্ডের বা অন্য কোনো যন্ত্রে সঞ্চিত থাকে। এটা কার্ডে বলতে আমরা অনলাইন যে ভার্চুয়াল যে কার্ডগুলো নিয়ে থাকি সেইখানে, অথবা আপনার যে ইমেল অ্যাড্রেস থাকে সেইখানে, বা আপনি একটা যদি ওয়ালেট খুলেন সেই ওয়ালেটে কিন্তু এটা সঞ্চিত থাকবে। সঞ্চিত থাকা মানে জমা থাকা, আপনি ওইখান থেকে উইথড্র করে
বা ট্রানজ্যাকশন করে যে কোনো জায়গাতে এটা হস্তান্তর করতে পারবেন একজন থেকে আরেকজনের কাছে। এবং আপনি ওই ওয়ালেটে যে আপনার যে ডিজিটাল মুদ্রা যেটা আছে সেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কি পারচেস করতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট পারচেস করতে পারবেন, অ্যাপস পারচেস করতে পারবেন। এটা দিয়ে আপনার যা ইচ্ছা আপনি অনলাইন ভিত্তিক সব কিছুই আপনি করতে পারবেন। বেসরকারি ব্যাংক বা অন্য যে ব্যাংকগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের আমানত হিসেবে কিন্তু তারা অনলাইনেই এই ইলেকট্রনিক মুদ্রা রেখে দেয়। আমরা যদি অন্যভাবে বলি তাহলে ডিজিটাল অর্থ হলো কেন্দ্রীয়করণ হতে পারে এটা, যেখানে অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় নিয়ন্ত্রিত থাকে, যা বিকেন্দ্রিক হয়, যার অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণ বিভিন্ন উৎস থেকে হতে পারে। 2016 সালের তথ্য মতে 24টিরও বেশি দেশ কিন্তু এই খতিয়ান বিবরণ প্রযুক্তিতে ডিএলটি 1.4 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তাহলে চিন্তা করুন যে এই যে 2016 সালে 24টিরও বেশি প্রযুক্তি যারা আছে প্রযুক্তিবিদ তারা 1.4 বিলিয়ন মার্কিন ডলার এর উপর বিনিয়োগ করেছে। তার মানে এখানে কি পরিমাণ লাভ। 90টিরও বেশি কেন্দ্রীয় ব্যাংক এই ডিএলটি আলোচনায় যুক্ত রয়েছে সরাসরি। কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত ডিজিটাল মুদ্রার প্রভাবের মাধ্যমে এটা কিন্তু অন্তর্ভুক্ত। আমরা যদি উদাহরণ দিয়ে কিছু দেশের কথা বলি, যেমন কানাডার কথা যদি বলি, কানাডা কিন্তু ব্লক চেনের যে মুদ্রাগুলো আছে একটি ভার্সন তারা সৃষ্টির সম্ভাবনা তারা খুঁজতেছিল। পরে তারা এটাকে দ্য ব্যাংক অফ কানাডা দেশটির 5টি বৃহত্তম ব্যাংক এবং ব্লক চেইনের পরামর্শক ফার্ম আর থ্রির সাথে সম্মিলিতভাবে তারা কাজ শুরু করে, যা প্রজেক্ট জাম্পাস নামে পরিচিত। 2016 সালে এই যে ব্লক চেইন এটি সিমুলেশন চলাকালে কেন্দ্রীয় ব্যাংকটি ব্লক চেইনের অনুরূপ ইথেরিয়াম ক্যাট কয়েন চালু করেছিল এবং ব্যাংকগুলো তাদের মাস্টার অ্যাকাউন্টে যেভাবে তারা প্রতিদিন লেনদেন করে সেইভাবে তারা আর্থিক লেনদেন করে, সেইভাবে তারা ক্যাট কয়েনেরও লেনদেন শুরু করে এই ব্লক চেইনের মাধ্যমে। চীনের কথা যদি আমরা বলি, যে চীনের কিন্তু যে কেন্দ্রীয় ব্যাংক আছে তার একজন সরকারি গভর্নর ফ্যান ওয়াইফেই লিখেছিলেন যে ডিজিটাল মুদ্রাগুলো আসলে পরিচালনা খরচ কমিয়ে আনতে পারে। মানে এই যে ডিজিটাল মুদ্রা আমরা যখন ওয়ালেট টু ওয়ালেট লেনদেন করি, আমরা যদি বিকাশের কথা বলি উদাহরণ দিয়ে, বিকাশ থেকে বিকাশে যদি আমরা লেনদেন করি, দেখা যায় যে আপনি 1000 টাকা যদি 10 বার লেনদেন করেন আপনার টাকা কিন্তু শেষ হয়ে যাবে, একদম শেষের পথে চলে যাবে। কেন? আমরা যতবার ট্রানজ্যাকশন করবো এই 1000 টাকাকে আমাদেরকে 20 টাকা করে লেনদেন করতে হবে। মানে যার মাধ্যমে আমরা লেনদেন করছি তাকে আমাদেরকে ওই 20 টাকা করে দিতে হবে। কিন্তু আমরা যদি ওয়ালেট টু ওয়ালেট ডিজিটালি যে লেনদেনটা সেটা যদি করি তাহলে কিন্তু আমাদের সেইখানে এরকম টাকাটা কাটবে না। কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ডিজিটাল মুদ্রায় নজরদারি রাখছে, তারা নিজস্ব যে ডিজিটাল আইনি টেন্ডার বিকশিত করার মাধ্যমে তাদের খাতে নেতৃত্ব দিতে পারে, এই বিষয়টা তারা আন্দাজ করেছে এবং তারা সেইভাবেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশের কথা যদি আমরা বলি, যে আসলে বাংলাদেশে কিন্তু নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে এই ডিজিটাল অর্থ লেনদেন করা বা ডিজিটাল মুদ্রা চালুর ক্ষেত্রে। আমরা জানি যে 2022 এবং 23-র অর্থ বছরের বাজেটে প্রস্তাবনায় কিন্তু আমাদের যে অর্থমন্ত্রী মুস্তফা কামাল ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি পরীক্ষা করার জন্য প্রস্তাব দিয়ে বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই মুদ্রাটি চালু করার জন্য সম্ভাব্য যে যাচাই বাছাইকরণ সেটা সরকার করছে এবং 2025 সালের মধ্যে এটা চালু করা যায় কিনা সেটা সরকার চিন্তা ভাবনা করবে। এবং বাংলাদেশের মধ্যে কোথাও কোথাও এটা কিন্তু আবার ছোট পরিসরে পরীক্ষাও চলছে, কোনো কোনো মার্কেটে কিন্তু এই ডিজিটাল মুদ্রার ব্যবহার অলরেডি চালু হয়ে গিয়েছে এবং সেটা পরীক্ষা চলছে। মূলত ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার যে ঝুঁকিপূর্ণ ব্যবহার বাড়তে থাকার কারণে কিন্তু এই ডিজিটাল মুদ্রাটাকে এখন কিভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে আনা যায় এবং সেটাকে সংরক্ষণ করা যায় এবং লক্ষ্য অনুযায়ী এটার ব্যবহার করা যায় এবং এর থেকে যে বেনিফিট সেটা যেন সব গভর্নমেন্টই উপভোগ করতে পারে, এই জন্যই এটাকে নিয়ন্ত্রিত করার জন্যই সব দেশের সরকারই এটাকে আস্তে আস্তে মূল্যায়ন করছে এই ডিজিটাল মুদ্রাকে।
থাকে এবং তারা চাচ্ছে যে এই ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়লে কাগজের যে মুদ্রা সেটার ব্যবহার কমে যাবে এবং দুর্নীতি কমার সম্ভাবনা রয়েছে। এতে করে একজন আরেকজনের সাথে যে ক্রাইমগুলো করে সেই ক্রাইম করার সম্ভাবনাও কমে যাবে, ঘুষ লেনদেনের সম্ভাবনা অনেক কমে যাবে। আমরা যদি বলি যে টেবিলের নিচ দিয়ে যে লেনদেনগুলো হয় সচরাচর, সেই লেনদেনগুলা ক্রাইমগুলা অনেকাংশে কমে যাবে যদি ডিজিটাল মুদ্রা এই ব্যাপকভাবে যদি প্রচলনটা শুরু হয়। সেক্ষেত্রে এই যে ডিজিটাল মুদ্রার যে রূপ, ডিজিটাল মুদ্রার যে ব্যবহার, সেটা আমরা সম্পর্কে জানলাম। ডিজিটাল মুদ্রার আসলে যে এটার নাম কি, নাম আমরা উদাহরণ দিয়ে অলরেডি বলেছি যে বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা, ইথার কয়েন একটি ডিজিটাল মুদ্রা, মেটাভার্স অলরেডি তাদের মেটা কয়েন নিয়ে আসতে যাচ্ছে, ফেসবুক যেটাকে আমরা বলেছি এই নতুন ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করতে যাচ্ছে ফেসবুক, মেটার প্রতিষ্ঠান নিজস্ব ক্রিপ্টো মুদ্রা ব্যবহার, ডিএম তাদের প্রচলনের পরিকল্পনার ভেস্তে গেলেও ডিজিটাল লেনদেনের খাত নিয়ে হাল ছাড়েননি প্রতিষ্ঠানটি। ফেসবুকের কথা আমি বলছি, ফেসবুক কর্মীরা অত্যন্ত অভ্যন্তরীণভাবে নতুন ভার্চুয়াল মুদ্রাকে প্রতিষ্ঠাতা কান্ডারি মার্ক জাকারবার্গের নামের সঙ্গে মিল রেখে জাক বাস কিন্তু তারা ডাকছে এই মুদ্রাটাকে, কিন্তু পরবর্তীতে আমরা জানি যে এটাকে মেটা কয়েন হিসেবে প্রচলিত করা হচ্ছে যাতে করে সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়। আর আমরা যদি বলি অনপ্যাসিভের ক্ষেত্রে, যে অনপ্যাসিভ কিন্তু ও কয়েন নিয়ে আসতে যাচ্ছে। ও কয়েন যেটা আমরা পরবর্তীতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট, আমরা জানি না এটাকে আবার পরবর্তীতে ও কয়েন বলা হবে কিনা। তবে এখন বর্তমানে আমরা যদি অনপ্যাসিভ থেকে কিছু লেনদেন করতে যাই, কিছু কেনাকাটা করতে চাই, আমাদের কিন্তু এই যেটা আমরা বললাম যে ক্রেডিটের মাধ্যমে কিন্তু আমাদের লেনদেন করতে হবে, ক্রেডিট কিনতে হবে, ক্রেডিটটা পারচেস করে আমাদেরকে পরে ডলারে কনভার্ট করে আমাদের ওয়ালেটে নিয়ে নিতে হবে বা আমাদের ব্যাংকে নিয়ে নিতে হবে। আবার আমরা যদি ওয়েবসাইট থেকে কিছু কিনতে যাই তখন আমাদের ওই ডলারটাকে আবার ক্রেডিটে কনভার্ট করে তখন আমাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে কিছু পারচেস করতে গেলে, প্যাকেজ পারচেস করতে গেলে আমাদের সেটা করতে হবে। তবে ডিজিটাল মুদ্রার যে ব্যবহারের যে সুবিধাটা আমরা জানি অলরেডি, অনপ্যাসিভ যে ঘোষণাটা দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যখন ওয়ালেটটা চালু হয়ে যাবে, আমরা ওয়ালেট টু ওয়ালেট যখন লেনদেন করব জিরো ট্যাক্স দিতে হবে, আমাদের জিরো মানে কিচ্ছু দিতে হবে না, আমরা ওয়ালেট টু ওয়ালেট একদম ফ্রি লেনদেন করতে পারবো। আবার ওয়ালেট থেকে যখন আমরা ব্যাংকে নিব তখন ওটা হলো গভর্নমেন্টের আওতায় চলে যাবে, গভর্নমেন্ট সেটাকে কত পার্সেন্ট বা কত টাকা কাটবে পার থাউজেন্ডে বা এই বিষয়টা গভর্নমেন্ট এটা নিয়ন্ত্রণ করবে, গভর্নমেন্ট যেটা রুলস জারি করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তবে এই ডিজিটাল মুদ্রাটা আমাদের এই যে আমরা যখন অনপ্যাসিভে এসছে এখান থেকে আমাদের ব্যাপকভাবে একটা আর্নিং করার সুযোগ রয়েছে, এখান থেকে সুবিধা ভোগ করার সুযোগ আমাদের রয়েছে। তবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব। অনপ্যাসিভের কোনো আপডেট থাকলে সেই বিষয়টাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।